কেমন আছেন আপনারা? আশা করি ভালো। ফ্লোরেস এফএম বাংলার আজকের অডিও বুক নিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান মারুফ। আজ শুনব বিখ্যাত লেখক এডগার অ্যালেন পোর লেখা সাইলেন্স আ ফেবল কবিতার আদলে তৈরি গল্প নিস্তব্ধতা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তবে গল্প শুরু করার আগে একটু আধটু কনটেক্সট দিয়ে দেওয়া উচিত। এডগার অ্যালেন পোর সাইলেন্স অফ ফেবলে একজন মানব ও দানবের সঙ্গে কথোপকথনের মাধ্যমে দেখানো হয়েছে যে বিশৃঙ্খলা কিংবা শব্দের চেয়েও সম্পূর্ণ নীরবতা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষ ভয় ও অশান্তি সহ্য করতে পারলেও একেবারে স্থির, নিস্তব্ধ ও প্রাণহীন পরিবেশ কোনোভাবেই সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত এই কবিতাটি আমাদের বোঝায় সবচেয়ে বড় আতঙ্ক শব্দের মধ্যে নয়, বরং জীবন ও অস্তিত্বের সম্পূর্ণ অনুপস্থিতির মধ্যেই নিহিত। তাহলে চলুন এবার গল্পটি শুরু করা যাক। দানবটি তার বড় শীতল হাত আলতোভাবে আমার মাথার উপর রেখে ক্ষীণস্বরে বলল, এই অভিশপ্ত পৃথিবীর বুকে এমন এক স্থান আছে যা আমি কোনো কালে দেখিনি, আর যদি কখনো দেখে থাকিও তাহলে নিশ্চয়ই সেটি দেখেছিলাম সেসব তীব্র ও দগ্ধ স্বপ্নের একটিতে, যেগুলো মরুভূমির উত্তপ্ত বাতাসের মতো আঘাত হানে ঘুমন্ত মানুষের মনের উপর যখন সে বিস্তৃত মন্দিরের গভীর স্তম্ভের তলায় নিদ্রিত থাকে, আর যখন নিষিদ্ধ সূর্যের রশ্মি নিঃশব্দে আশ্রে পড়ে তার উপর। সে বলে চলল, ওই স্থানটি অবস্থিত লিবিয়ার এক বিষণ্ণ নির্জন প্রদেশে, জার নদীর ধারে। সেখানে কোনো শান্তি নেই, নেই কোনো প্রকৃত নীরবতা। ওখানকার নদীর জল পৃথিবীর আর কোনো নদীর জলের মতো ছিল না। তার রং ছিল জাফরান হলুদ, অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর। আর ওই জল সাগরের দিকে গড়িয়ে যাবার বদলে রক্তাভ সূর্যের জ্বলন্ত দৃষ্টিকটু চোখের নিচে স্পন্দিত হতে থাকত অবিরাম, কাঁপতে থাকত অস্থির খিচুনির স্বরূপ মোচড়ে। নদীর দুই পাশে প্রসারিত হতো এক বিবর্ণ মরুভূমি। সেখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছিল সব অতিকায় আকৃতির শাপলা ফুল। সেই বিকটাকার ফুলগুলো নিঃসঙ্গতার অসীমতার মধ্যে পরস্পরের দিকে ফেলত নরম দীর্ঘশ্বাস। আকাশের দিকে তাদের দীর্ঘ ভয়ঙ্কর গলা তুলে মাথা দোলাত অনবরত। তাদের মধ্যখান থেকে উঠে আসতো অদ্ভুতুরে গুঞ্জন, যেন মাটির গভীরে গোপনে বয়ে চলেছে অবিরত অদৃশ্য জলধারা। তবু এই ভূখণ্ডেরও এক সীমা ছিল। তার উপরেই দাঁড়িয়েছিল অন্ধকার অতিকায় এক ভয়াল ঘন বন। সেখানকার ঝোপঝাড়গুলো কেঁপে উঠত অবিরাম, যেন দূর সমুদ্র তটে একের পর এক ঢেউ ভেঙে পড়ছে, যদিও আকাশে কোনো বিন্দুমাত্র বাতাসের স্পর্শ ছিল না। সেই প্রাচীন বৃক্ষগুলো চিরকাল দুলতে থাকত এবং তাদের গা থেকে ভেসে আসত কর্মর গর্জন ও ভাঙ্গনের প্রচণ্ড শব্দ। তাদের অতি উচ্চ শাখা থেকে চিরন্তনের মতো ঝরে পড়ত শিশিরের ফোঁটা। তাদের শিকড়ের কাছে পেঁচানো বিষাক্ত ফুলগুলো অস্থির নিদ্রায় শুয়ে থাকত, আর উপরে ধূসর মেঘ অবিরাম পশ্চিমের দিকে অগ্নিদীপ্ত দিগন্তের উপর দিয়ে ছুটে যেত ঠিকই, কিন্তু তখনও বাতাসে কোনো হাওয়ার নামগন্ধ পাওয়া যেত না। তাছাড়া জার নদীর তীর জুড়ে ছিল না কোনো শান্তি, ছিল না কোথাও নীরবতা। এরপর দানবটি আমায় এক রাতের কথা জানালো। আকাশ থেকে তখন নেমে এসেছিল ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু যতক্ষণ তা আকাশ জুড়ে ছিল ততক্ষণ ছিল কেবল বৃষ্টির ফোঁটা, কিন্তু মাটিতে পড়া মাত্রই সেগুলো পরিণত হচ্ছিল তাজা লাল রক্তে। তখন সে দাঁড়িয়েছিল জলাভূমির মধ্যে থাকা সেই অতিকায় শাপলাগুলোর মাঝে, আর রক্তবর্ণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল তার সারাটা দেহ। চারপাশের ফুলগুলো শোকাতুর নিঃসঙ্গতা ফেলছিল দীর্ঘশ্বাস। হঠাৎ
এক সূক্ষ্ম প্রেতময় কুয়াশার আড়াল ভেদ করে দেখা দিল গোলাকার চাঁদ, আর তার রং ছিল গাঢ় রক্তিম। সেই ভৌতিক আলোয় দানবটি দেখল নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল ধূসর পাথর। তা ছিল বিভীষিকাময়, যেন কোনো বিস্তৃত যুগের অভিশাপ এসে শরীরে পাথর হয়ে জমাট বেঁধে আছে। এক অদ্ভুত আকর্ষণ টেনে নিচ্ছিল সেটির দিকে। জলাভূমির ভেতর এগিয়ে গিয়ে পাথরের গায়ে খোদাই করা অচেনা অক্ষরগুলো পড়বার চেষ্টা করল সে। প্রথমে সেটির অর্থ বুঝতে পারল না, কিন্তু যখন চাঁদের আলো আরও উজ্জ্বল, আরও রক্তিম হয়ে উঠল, তখন সে আবার তাকালো পাথরটির দিকে। পর মুহূর্তেই তার লেখা তার কাছে স্পষ্ট হয়ে চোখে ধরা দিল। সেখানে লেখা ছিল নিঃসঙ্গতা। এরপর উপরে তাকাতেই সে দেখতে পেল পাথরের চূড়ার উপর একজন ব্যক্তির আকস্মিক অবয়ব দাঁড়িয়ে আছে। দানবটি তখন দৌড়ে শাপলাগুলোর আড়ালে নিজেকে লুকিয়ে নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। লোকটি দীর্ঘদেহী এবং অবয়বে মহিমান্বিত। তার দেহে জড়ানো ছিল প্রাচীন রোমের ঢেউ খেলানো টোকা, আর তার দেহের অনেকটাই ছায়া এবং কুয়াশায় আবৃত, কিন্তু তার মুখ স্পষ্ট দীপ্তিতে চলছিল, যেন স্বয়ং কোনো দেবতার অবতার। তার কপালে জমাট বেঁধেছিল গভীর চিন্তার ভার, চোখ দুটো ছিল উদ্বেগে উন্মুক্ত। মুখে ক্ষীণ রেখাগুলোর মধ্যে লুকিয়েছিল সুদীর্ঘ দুঃখের ইতিহাস, ক্লান্তির ছাপ, মানবজাতির প্রতি বিতৃষ্ণা এবং নিঃসঙ্গতার জন্য এক গভীর ব্যথাময় আকুলতা। তবুও এসবের মধ্যেও তার সৌন্দর্য এমন, যা মানব চিন্তার সবচেয়ে কোমল স্বপ্নকেও ছাপিয়ে যায়। লোকটি এক হাতে মাথা ঠেকিয়ে পাথরের উপর বসে পড়ল, সেই সাথে দৃষ্টি মেলে তাকিয়ে রইল ওই নির্জন অভিশপ্ত ভূমির দিকে, অস্থির ঝোপঝাড়ের দিকে, প্রাচীন বৃক্ষগুলোর দিকে, শব্দময় আকাশের দিকে এবং সবশেষে ওই রক্তিম চাঁদটির দিকে। আর সেই অসীম নিঃসঙ্গতার ভেতর কাঁপতে কাঁপতেও নিজের স্থান ত্যাগ করল না সে। আবার দৃষ্টি ফেরালো, এবার সেই ভয়ঙ্কর নদীর দিকে, তার হলদে জলের দিকে, সেই অন্তহীন শাপলাগুলোর দিকে, আর তাদের ফিসফিসে দীর্ঘশ্বাসের দিকে। মন দিয়ে শুনতে লাগলো তাদের গুঞ্জন। সে অবিরামভাবে তখনও কাঁপছিল। ধীরে ধীরে কেটে যাচ্ছিল দীর্ঘকায় এই রাত্রি যাপন। এরপর দানবটি জলাভূমির গভীরে নেমে গিয়ে সেখানে বসবাস করা প্রাণীদের ডেকে তুলল, যারা ছিল কিনা জল কাদার আড়ালে লুকিয়ে থাকা কিছু জলহস্তি। তারা তার আহ্বান শুনল এবং চলে এলো। তাদের সঙ্গে উঠে এলো মহাশক্তিধর বেহেমথ। এসে জড়ো হলো সেই পাথরের পাদদেশে। চাঁদের আলোয় তারা ভয়ঙ্কর ক্রোধে গর্জন করতে লাগলো। তবু ওই অজ্ঞাত লোকটি পালালো না। সে ক্রমাগত কাঁপছিল, সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। আর নিশুতি এই লম্বা রাত আরো ক্ষয়ে যেতে লাগলো। ক্রোধে উন্মত্ত হয়ে দানবটি তখন প্রকৃতির উপাদানগুলোর উপর নিক্ষেপ করল বিশৃঙ্খলার সমস্ত অভিশাপ। সঙ্গে সঙ্গে সেই আকাশ, যেখানে এতক্ষণ একটুও বাতাস ছিল না, সেখানে ভয়াল ঝড় বয়ে উঠল। আকাশের রং হয়ে গেল অস্বাভাবিক ও বিকৃত। বৃষ্টি ঝাঁপিয়ে পড়তে লাগলো। নদী ফুলে উঠে উন্মত্ত ফেনায় গর্জে উঠল। চিৎকার ঝরতে লাগলো শাপলাগুলোর। বনভূমি ঝড়ের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল। বজ্র গর্জে উঠল, বিদ্যুৎ আছড়ে পড়ল, আর সে বিশাল পাথরটিও তার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। তবু লোকটি বিন্দুমাত্র নড়ল না। সে নিঃসঙ্গতার মধ্যে কাঁপছিল, কেঁপে চলছিল। সেখানেই রয়ে গেল সে। রাত্রি ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। অবশেষে দানবটি ক্রোধে পরিপূর্ণ হয়ে শেষে এক অভিশপ্ত মন্ত্রোচ্চারণ করল। এমন এক মন্ত্র যা ছিল এক অভিশাপ, নীরবতার অভিশাপ।
আর সঙ্গে সঙ্গেই থেমে গেল সব কিছু। বহমান বাতাস থেমে গেল, মেঘগুলো আকাশে যেখানে ছিল সেখানে জমে রইল, বজ্রের গর্জন মিলিয়ে গেল, বিদ্যুৎ অদৃশ্য হয়ে গেল, নদীর স্রোত থেমে গেল, গাছগুলো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল, শাপলাগুলো আর দীর্ঘশ্বাস ফেলল না। সেই বিশাল অন্তহীন মরুভূমি থেকে প্রতিটি গুঞ্জন, প্রতিটি ফিসফিস, প্রতিটি শব্দের চিহ্ন মুছে গেল চিরদিনের জন্য। চারদিকে রাজত্ব করতে লাগলো পরম পূর্ণ নীরবতা। দানবটি এবার ওই পাথরের দিকে তাকালো। পাথরের উপর খোদাই করা লেখাটি ইতোমধ্যে বদলে গিয়েছে। এবার সেখানে লেখা নীরবতা। তারপর সে দৃষ্টি ফেরালো ওই অচেনা মানুষটির দিকে। লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল দুর্বিষহ আতঙ্কে। হঠাৎ সে মাথা উঁচু করে দাঁড়ালো, মরিয়া হয়ে কান পাতল সেই অন্তহীন শূন্যতার দিকে। কিন্তু সেখানে কিছুই ছিল না, কোনো শব্দ নয়, কোনো কণ্ঠ নয়, কিছুই নয়। ছিল কেবল নীরবতার অসহ্য চূর্ণকারী ভার। এক ঝাঁকুনিতে সে মুখ ফিরিয়ে নিল, তারপর দৌড়ে পালালো দূর অজানার দিকে। তাকে আর কোনো দিন দেখা যায়নি। তারপর সে দৃষ্টি ফেরালো ওই অচেনা লোকটির দিকে। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল দুর্বিষহ আতঙ্কে। হঠাৎ লোকটি মাথা উঁচু করে উঠে দাঁড়ালো, মরিয়া হয়ে কান পাতল ওই অন্তহীন শূন্যতার দিকে। কিন্তু সেখানে কিছুই ছিল না, কোনো শব্দ নয়, কোনো কণ্ঠ নয়, কিছুই নয়। ছিল কেবল নীরবতার অসহ্য চূর্ণকারী ভার। এক ঝাঁকুনিতে সে মুখ ফিরিয়ে নিল, তারপর দৌড়ে পালালো দূর অজানার দিকে। তাকে আর কোনো দিন দেখা যায়নি। দানবটি যখন তার কাহিনী শেষ করল, তখন সে সমাধির পাপা গহ্বরের মধ্যে হেলান দিয়ে শুয়ে বেশ জোরে জোরে হেসে উঠল। কিন্তু আমি তার সঙ্গে কোনো মতেই হাসতে পারলাম না। আর যেহেতু আমিও তার সঙ্গে হাসতে পারলাম না, সেহেতু দানবটি আমায়ও অভিশাপ দিল। তারপর এক বনবিড়াল, যে কিনা চিরকাল ওই সমাধির মধ্যেই বাস করত, ধীরে ধীরে আবির্ভূত হয়ে দানবটির পায়ের কাছে শুয়ে একযোগে তার মুখের দিকে তাকিয়ে রইল নিঃশব্দ নিশ্চল দৃষ্টিতে। এতক্ষণ শুনছিলেন এডগার অ্যালেন পোর লেখা সাইলেন্স আ ফেবল কবিতার আদলে তৈরি গল্প নিস্তব্ধতা। আশা করি আজকের এই অডিও বুক নিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্লোরেস এফএম বাংলার সাথে অবশ্যই যুক্ত হবেন। তাহলে ফ্লোরেস এফএম বাংলা থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি আশফাকুর রহমান, সাইনিং অফ ফ্রম ফ্লোরেস এফএম বাংলা। থ্যাংক ইউ।